Good Good morning, morning. ma'am. Good morning. Good morning to all, and a very happy Good new morning, year ma'am. to all of us. Yeah. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. Good morning. Acha. Just a minute. I'm starting. I'm sharing the screen. Just a minute. Can you see the screen? No, ma'am. No, yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am, it is visible. Okay. Okay. Very good. Okay. Hello, everyone. I'm Dr. Swarnali Guharai, faculty in the Department of ETC, SVGI. Today, my topic of discussion is electronics for all and some emerging technologies all around. আমি তোমাদের আগেও ক্লাস নিয়েছিলাম। আই হোপ ইউ রিমেম্বার। মনে আছে তোমাদের? আগে তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম, ২ দিন ক্লাস নিয়েছিলাম। যারা নতুন আছো, যারা আগে ক্লাস করেছো, আই হোপ ইউ রিমেম্বার। কি করিয়েছিলাম মনে আছে প্রত্যেকের? ক্যান ইউ রিমেম্বার? ক্যান ইউ রিকল? প্লিজ ইন্টারাক্ট উইথ মি। হ্যালো ক্লাউড স্টুডেন্টস। কম্পিউটিং অবধি মনে হয় করিয়েছিলেন, তারপরে আর কি করেছিলেন মনে নেই। রাইট, রাইট। অত অবধি মোটামুটি আমি করিয়েছিলাম। তো আজকে আমি একটু অন্য জিনিস করাবো, যেটা তোমাদের কাছে মনে হয় ইন্টারেস্টিং লাগবে। দেখো তোমাদের, আচ্ছা এখানে কি নতুন কেউ রয়েছো? নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস কেউ আছো? নিউ অ্যাডমিশন হয়েছে, ইউ আর ডুইং দিস ক্লাস ফর দ্য ফার্স্ট টাইম। ম্যাম আমি আছি। আচ্ছা, কি নাম তোমার? সায়ন বেরা। আচ্ছা, which department হ্যালো। you are? Yeah, from which department? সি আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে। সি আচ্ছা, ওকে ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে সায়ন। আচ্ছা, আমি যেটা আজকে স্টার্ট করবো ইজ এ নিউ টপিক ফর ইউ, মানে যেটা আগে বলিনি, দ্যাট ইজ ডিজিটাল লাইব্রেরি। দেখো, এই over these last few months we have came to know what is actually online in a very better way, we can say. এই লাস্ট কয়েক মাস ধরে তো আমাদের কাছে এইটুকু ক্লিয়ার যে অনলাইন অ্যাকচুয়ালি কি এবং অনলাইন স্টাডি কাকে বলে, এটা আমাদের কাছে মানে টিচার এবং স্টুডেন্টদের কাছে বোথ সাইডে কিন্তু খুব বেশি করে ক্লিয়ার হয়ে গেছে। ইজ ইট ট্রু? ঠিক বললাম তো? Yes, ma'am. ইয়েস ম্যাম, হ্যাঁ, ডেফিনেটলি। এইটা আমাদের এই প্যান্ডেমিক Yes, ma'am. সিচুয়েশনে, হ্যাঁ, আমরা এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি প্রত্যেকে, স্টুডেন্টসরাও এবং টিচাররাও, যে কি করে আমাদের লেখাপড়াকে মানে তোমাদের এডুকেশনকে উইদাউট এনি কাইন্ড অফ পার্টারবেশন, ডিস্টারবেন্স ছাড়াই কি করে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো, এবং আমরাও টিচার হিসেবে কি করে ডিস্টারবেন্স ছাড়াই এডুকেশনটাকে চালিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মই আমাদের সুবিধা করে দিয়েছে। এবং এখানে বলা যায় যে ইট ইজ দ্য ফ্রুট অফ দ্য টেকনোলজি, তাই না? ইট ইজ দ্য ফ্রুট অফ দ্য টেকনোলজি। যেরকম তোমাদের ফার্স্ট দিনই আমি বলেছিলাম, আই হোপ ইউ রিমেম্বার, তোমাদের একটা ফার্স্ট স্লাইড ছিল একদম প্রথম দিন, সেটা হচ্ছে সায়েন্স অর টেকনোলজি, হুইচ ওয়ান ইজ বেটার? ডু ইউ রিমেম্বার? Which one is better? ইয়েস ম্যাম, What ইয়েস will be ম্যাম। your answer? Can you tell me? ম্যাম সায়েন্স If we সায়েন্স ইজ want to বেটার, সায়েন্স compare, science is better. No, we cannot say বিকজ this. সায়েন্স ইজ Both দ্য are good. মাদার। Hmm. Okay, okay. Yeah. Science is the mother of technology. You are right. You remember. Very good. That means you can see here science is the methodological way of gaining knowledge on a particular subject through observation and experimentation. So it is the initial one. It is the mother. Mother means যেখান থেকে source হয়, and technology is the অরিজিন। fruit, right? Is a fruit. We can say it is a child of science. So we can also say technology is a wing, একটা segment of science. And technology you can also say what you are using today. তোমরা যখন বাড়িতে রয়েছো, তোমরা যদি চারিপাশটা একটু দেখো, তোমাদের বাড়িতে বসেই তোমাদের হাতেই মোবাইল ফোন রয়েছে। চারিপাশে যদি তাকিয়ে দেখো, ফ্যান, লাইট, এয়ার কন্ডিশন,
কিচেনে যদি যাও সেখানে চিমনি আছে, আরো কত কি আমাদের সব আমরা জেনারেলি ইউজ করি। এছাড়াও কিন্তু অনেক কিছু এখন আমরা ইউজ করি, যেরকম অটোমেটিক ডোর লকিং সিস্টেম, হোম অটোমেশন, এগুলো সব সময় আমরা ইউজ করে চলেছি। তো all these are the very good examples of technology, right? Am I right? তোমরা বলো। ইয়েস ম্যাম। So everywhere, if you're starting from your home, if you want to go to your college, from every step today, we require technology. সেই টেকনোলজিটা অনেক ধরনের হতে পারে। যেরকম ধরো তোমরা যখন বাড়ি থেকে স্টার্ট করছো, ধরে নাও তোমরা ট্রেনে ট্রাভেল করবে। তো ট্রেনে যখন ট্রাভেল করছো, সেই তখন আমরা কি করি এখন? ই টিকিটিং করে নিই, মানে টিকিটটা আমরা অনলাইনে বুক করে নিই। ইয়েস ম্যাম। তো দ্যাট ইজ দ্য ভেরি গুড এক্সাম্পল অফ টেকনোলজি, রাইট? এবং চ্যাটবট সিস্টেম রয়েছে, যেখানে আমরা চ্যাটবট ইউজ করে উই ক্যান বুক টিকিটস whenever we are going for some long journey. আবার ধরে নাও যখন কলেজ যাচ্ছ, তখন যখন রেলওয়ে মানে ট্রেনে উঠে গেলে বা ট্রেনের জন্য ওয়েট করছো, ইউ ক্যান ইউজ দ্য অ্যাপ where is my train, right? We use this type of apps. So all these are also very good examples of technology. Apart from this, যখন আমরা ট্রেনে উঠে গেলাম, ট্রেনটাও তো itself একটা কাইন্ড অফ টেকনোলজি, তাই না? A kind of Yes, ma'am. application of mechanical engineering, electrical engineering, right? So all these are very good examples of technology, and you can say technology is all around. যদি সিম্পল যারা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের স্টুডেন্টও যারা রয়েছো, এরপরে যখন তোমরা তো এখন প্রত্যেকেরই কমন সাবজেক্ট রয়েছে ড্রয়িং। তোমরা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করছো, আমি দেখেছি অলরেডি ফার্স্ট ইয়ারের গ্রুপে। ভেরি গুড, আমি অ্যাপ্রিসিয়েট করছি। যদিও আমি খুব একটা বুঝি না, তাও আমি মেকানিক্যালও রয়েছে। ভেরি গুড। তো এই দেখো আমি কেন বলছি কথাটা, যে অনেক সময় দেখবে অনেক স্ট্রাকচার থাকে আমাদের বাড়িতে, ছোট ছোট। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই, রেফ্রিজারেটর যে স্ট্রাকচার, যেটা দেখবে রেফ্রিজারেটরের নিচে একটা স্ট্যান্ড থাকে সিম্পল, যার উপরে রেফ্রিজারেটর আমরা অনেক সময় স্ট্যান্ড করিয়ে রাখি। তারও Yes, কিন্তু একটা ma'am, base. পার্টিকুলার স্ট্রাকচার রয়েছে, তাই না? একটা বেস রয়েছে। দেখো সেটার পেছনেও কিন্তু ছোট্ট একটা ইঞ্জিনিয়ারিং রয়েছে, একটা টেকনোলজি রয়েছে, যে দেখো সেখানেও একটা হাইট, একটা লেন্থ, একটা ব্রেথ, কিরকম তার মানে সেই মানে তার যে পুরো যে ওয়েটটা, একটা ফ্রিজারের যে পুরো ওয়েটটা, সেই পুরো ওয়েটটাকে তাকে ধরে রাখতে হবে। তাহলে সেরকম টেনাসিটি, সেরকম তার কিন্তু সেরকম স্ট্রং হতে হবে, স্ট্রেংথটা সেরকম থাকতে হবে। তাহলে এভরিওয়্যার ফ্রম চেয়ার, টেবিল, এভরিওয়্যার ইফ ইউ সি অ্যারাউন্ড, ইউ উইল সি দ্য টেকনোলজি। তো কত ইন্টারেস্টিং ভাবো। সো what the life we are leading today is obviously a fruit of technology. Okay? Okay, so let's start today's topic. So I hope you can understand this main topic, electronics for all and some emerging technologies. And today I'll be going into the some emerging technologies all around. And some I have already told you today. So I'm coming, just a minute. Digital library. Okay, I'm starting. Just a minute. Okay. You can see here what is a digital library. You can see some pictures ma'am. here. These pictures also signifies digital library. Yes, yes, right. So you can see these pictures are also signifying the digital library and the significance of digital library. Can you please tell me what is the meaning of this word digital? I hope you all know the Ma'am, meaning of library, but I can you please tell me the meaning of the digital? Yeah, bolo. I know little bit of digital library. Yes, very good. Bolo. Should I? Sure, please try. Yeah. Digital library is kind of, not kind of, it's basically a database. There are many types of database, and Right. where we can store our any visual content or photo, video,
or any audio file or Yes. like digital content, we can say. Better if I say digital content we can store. Right. Very good. Very good very good lines you have already told me. Very good. And what the points you have raised that are also very interesting. What's your name? What is your name? Nilanjan Raut. Nilanjan Raut. Okay, fine. You can see the definition of the digital library given here. What you have told, it is already there. But there is a big difference. What is that? Library can be of two types. One is a common library for all, and one is a library for ourselves. A person can have a personal library. তাই তো আমাদের বাড়িতে ধরে নাও আমি ইচ্ছা হলো যে আমি আমার মানে একটা রুমে একটা লাইব্রেরি বানাবো, আমি বানাতেই পারি, তাই তো? বাট দ্যাট উইল Yes, নট বি দ্য ডিজিটাল লাইব্রেরি। কেন হবে না ওটা ডিজিটাল লাইব্রেরি? কারণ সেখানে আমি কি করছি, সেখানে আমি সমস্ত হার্ড কপি সেভ করছি। আই এম নট সেভিং দেয়ার দ্য সফট কপিজ। But if you take the examples of different libraries today, in Kolkata also, if you go to different big libraries like British Council, Cultivation of Science, National Library, all these libraries have been converted into digital libraries to some extent. Not fully, not fully, but to some extent they have been converted to digital library. Okay. Now, just a minute. There is a bit noise coming. Just a minute. Please wait for a second. Okay, ma'am. Okay. Yeah. So let me read this out. A digital library is a collection of documents and files in organized electronic form. So take this word electronic form. That is what we have to store in the library, or all will be stored in the electronic form. Okay, available on the internet. Okay, that means all will be available in the through internet, and with the help of the internet we can access. তার মানে যে বাংলা যে সিম্পলি আমরা বলতে চাই, তাহলে একটা ডিজিটাল লাইব্রেরি হচ্ছে একটা ধরনের লাইব্রেরি যেখানে আমরা সমস্ত ডকুমেন্টস, ফাইলস, ডিফারেন্ট টাইপস অফ নোটস, তারপরে একটু আগে নীলাঞ্জন যেটা বললো যে আমরা অনেক ধরনের অডিও ফাইলস, ভিজুয়াল ফাইলস, এই সমস্ত ধরনের ফাইলসই কিন্তু সেখানে আমরা সেভ করে রাখতে পারি। বাট হোয়াট ইজ দ্য মেইন থিং, আমাদের কিন্তু প্রপার ইন্টারনেট কানেকশনের দরকার আছে। একটা ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আমরা কখনোই সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। আমরা বলতে পারি ইট ইজ ওয়ান অফ দ্য ড্রব্যাকস, কিন্তু উইদাউট ইন্টারনেট ইট ইজ নট পসিবল। ওকে, that's right. A user may be able to access magazine articles like educational magazines, different types of e-magazines, technical magazines are available. yes, All can be accessed, right? Books, papers, images, sound files, and videos in the digital library. It can differ in size and scope and can be managed by individuals, organizations, or affiliated with an established physical library or with academic institutes. For example, আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিই। আমাদের কলেজে যে লাইব্রেরিটা আছে, তোমরা হয়তো এখনো দেখোনি, যেহেতু কলেজে এখনো আসোনি, যখন কলেজে আসবে আমাদের কলেজে একটা 3rd ফ্লোরে একটা লাইব্রেরি আছে, প্রচুর বই আছে ওখানে। যখন গেছো, বাহ, ভেরি গুড। তো ওখানে দেখবে অনেক বই আছে, তোমাদের সাবজেক্টের প্রচুর বই আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সমস্ত ধরনের বই ওখানে অ্যাভেলেবল। তো ওই লাইব্রেরিটাকে কিন্তু আমরা এখনো অব্দি বলতে পারবো না যে ওটা ডিজিটাল লাইব্রেরি, রাইট? কেননা ইনস্টিটিউটের বা কলেজ বা স্কুলের যে লাইব্রেরি গুলো হয়, ওগুলো জেনারেলি কিন্তু ডিজিটাল লাইব্রেরি হয় না, এখনো অব্দি হয় না, কিন্তু ইন ফিউচার পসিবিলিটি আছে যে সেগুলো হয়তো কনভার্টেড হয়ে যেতে পারে টু সাম এক্সটেন্ট, সকলের সুবিধার্থে। তো আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই,
ধরো আমাদের যে ফিজিক্যাল লাইব্রেরিটা ওখানে রয়েছে, ফিজিক্যালি ওটা প্রেজেন্ট, তো ওটাকে আমরা যদি ডিজিটাল লাইব্রেরিতে কনভার্ট করতে চাই, হোয়াট উই হ্যাভ টু ডু, বলতে পারবে কি করব আমরা? হোয়াট উই ম্যাম, হ্যাভ টু ডু, হোয়াট দ্য স্টেপ? যেই হার্ড কপিগুলো আছে সেইগুলো সফট কপি বানিয়ে ডেটাবেসে আপলোড করতে হবে। Right. That means we can start simply by scanning the documents. আমরা স্ক্যান করতে পারি ডকুমেন্টস গুলোকে, তারপরে ডকুমেন্টস গুলোকে স্ক্যান করা হয়ে গেলে সেগুলোকে আমরা স্ক্যান কপি গুলোকে আমরা আপলোড করে দিতে পারি। ধরে নাও ফর এক্সাম্পল আমরা ধরো কলেজের যে ওয়েবসাইট, সেখানে একটা লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি বলে আমরা একটা পোর্টাল খুললাম, সেখানে আমরা আপলোড করে দিলাম। ওকে, এরকম হতে পারে। তাহলে এরকম যদি আমরা ধরে নাও ফর এক্সাম্পল ফার্স্ট ইয়ারটাই আমরা নিলাম, তাহলে ফার্স্ট ইয়ারে সেই সমস্ত ডকুমেন্টস গুলোকে আমরা স্ক্যান করলাম। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমরা যদি সিম্পলি স্ক্যান করে ওটাকে আপলোড করতে চাই, তাহলে ডিপেন্ডিং অন দ্য ব্যান্ডউইথ কথাটা হয়তো এক্ষুনি হয়তো সকলে বুঝতে পারবে না। দ্য ব্যান্ডউইথ অফ দ্য মানে যেই পোর্টালে আমরা আপলোড করতে চাইছি, সেই পোর্টালের মানে কতটা ব্যান্ডউইথ ও সাপোর্ট করবে, মানে সাইজ কতটা সাপোর্ট করবে। যদিও ব্যান্ডউইথ আর সাইজের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা পরে বলছি আমি। তো সেখানে কিন্তু ডিপেন্ডিং অন দ্যাট আমাদের সেই সাইজেরই কিন্তু ডকুমেন্টটাকে কম্প্রেস করে হতে পারে আমাদের আপলোড করতে হলো। ফর এক্সাম্পল অনেক সময় দেখবে যে অনেক জায়গায় যখন অ্যাপ্লাই করতে যাও, ধরো কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছো, কোনো লাইব্রেরি বা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছো, হয়তো ওখানে ডিজিটালি তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হয়, তো ওখানে একটা সাইজ দিয়ে দেয় তো ধরো ফটো আপলোড করবে, Yes, তাহলে ma'am, yes. ফটো আপলোড করে একটা সাইজ থাকে, ধরো 20 কেবি কিছু একটা ম্যাক্সিমাম সাইজ দিয়ে দেয়, তো 50 কেবি এরকম একটা সাইজ দিয়ে দিল, তাহলে তার মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হয়। অনেক সময় দেখা যায় যে যদি 50 কেবির ওপরে চলে যায় তাহলে কিন্তু আপলোডটা নেয় না, then you have to compress the size of the document and you have to upload it, রাইট? তো সেখানেও তাই, তার মানে ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রেও আমরা যদি হঠাৎ করে ভাবি যে আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের পার্টটাকে আমরা ডিজিটাইজ করে দেবো, তাহলে কিন্তু ইট ইজ নট ম্যাটার অফ ওয়ান ডে, তো কখনোই নয়। প্লাস কিছু এখানে প্যারামিটার্সও আছে, মানে কিছু আমাদের জিনিস কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। ওকে, সো এর পেছনেও একটা ছোট্ট ইঞ্জিনিয়ারিং রয়েছে। Number 2 point you can see a digital library, also called electronic library or digital repository. তো এটা কেন বলছে? আমরা জেনারেলি কি বলি, ইলেকট্রনিক লাইব্রেরি, দেখো যেইটা আমরা ইলেকট্রনিক ভার্সন পাচ্ছি বা ডিজিটাল রিপোজিটরি কেন বলছি, কেননা এটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে। উই ডোন্ট নিড টু গো টু দ্য লাইব্রেরিতে না গিয়েও আমরা বইগুলোকে বা ওখানকার ডকুমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি। দিস ডিজিটাল লাইব্রেরি কালেকশন content may be stored locally or accessed remotely via computer network. For example, ধরে নাও তোমাদের কলেজে কোনো একটা বইয়ের দরকার, ফিজিক্সে কোনো একটা বইয়ের দরকার, এবার তোমরা ধরো ফর এক্সাম্পল তোমরা কলেজে নেই এবং তোমরা মানে আউট অফ দ্য টাউন আছো, আউট অফ স্টেশন রয়েছো, কিন্তু ওখানে গিয়ে তোমার একটা বইয়ের প্রয়োজন পড়েছে। ধরে নাও ইন ফিউচার কোনো একটা ইন্টারভিউ আছে, এই ইন্টারভিউর জন্য কোনো একটা বইয়ের প্রয়োজন পড়েছে, তখন তোমরা কি করবে? ইউ ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য লাইব্রেরি, খুব ইজিলি, কিন্তু ফিজিক্যালি হলে কিন্তু কখনোই পসিবল ছিল না। তোমরা বাইরে রয়েছো, কখনো কলেজে এসে তোমরা অ্যাক্সেস করা পসিবল ছিল না, তাহলে ডিজিটাল লাইব্রেরি কিন্তু প্রচুর অ্যাডভান্টেজেস রয়েছে। So let us come to the second one, that is the advantages of the digital library. You can read it out, যেগুলো আমি বললাম মোটামুটি সেইগুলোই রয়েছে, আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, যেরকম একটা বলে দিই, যেরকম ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ডিজিটাল লাইব্রেরি ইজ অলওয়েজ ওপেন, but college or institutes library is not always open. There is obviously an official time for this, so it is 24/7 available. You can see the second point. The major advantage of digital libraries is that people can gain access 24/7 to its information. What does it mean? 24/7 means, I hope you all know.
24/7 means 24 is the 24 hours and 7 মানে is the ম্যাম 7 24 ঘন্টা days. ম্যাম 24 ঘন্টা 7 দিন, তাই তো? 24 ঘন্টা 7 দিন, তার মানে 24 hours it is Yes, available, ma'am. আবার 7 days ও available, তাহলে কি কিছু বাকি থাকলো? তাহলে সব সময় কিন্তু available, তাহলে 24/7 মানে সব সময় available. আচ্ছা, এটা খুব একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ বলতে পারি। সেকেন্ড পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টটা দেখো, দ্য ইউজার নিডস নট টু গো টু দ্য লাইব্রেরি ফিজিক্যালি যেতে হচ্ছে না। People from all over the world can access the same information. For example, একটা সিম্পল যদি এক্সাম্পল আমরা কনসিডার করি, ধরো একজন স্টুডেন্ট, আমাদের কলেজে তোমরা জানো একটা টেকনিক্যাল ই ম্যাগাজিন আছে, তোমরা এরপরে ইন ফিউচার নিশ্চয়ই ওখানে লিখবে টেকনিক্যাল আর্টিকেলস। তো ধরে নাও ওটাকে আমরা টেকনিক্যাল ই ম্যাগাজিনকে আমরা পাবলিশ করলাম, এবার পাবলিশ করে ওটা কলেজের যে ডিজিটাল লাইব্রেরি ওখানে আমরা রেখে দিলাম। ফর এক্সাম্পল, এখনো নেই কলেজের ডিজিটাল লাইব্রেরি, হয়তো ইন ফিউচার নিশ্চয়ই হবে, দরকার পড়েনি তাই নেই, হয়তো হতে পারে ইন ফিউচার। তো সেখানে রেখে দিলাম, এবার তাহলে কি হবে, এবং যদি সেটাকে আমি অ্যাক্সেস পাবলিককে যদি অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে সেই লেখাগুলো সবাই পড়তে পারবে থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড। তাতে কি হলো, তাতে এক্সপোজিওরটা বাড়লো, আর তোমাদের লেখা দেখো থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড সবাই পড়তে পারবে, তাহলে এক্সপোজিওরটা বাড়লো। তাহলে এটা কিন্তু one of the very important advantages of digital library. Let us come to the third point. The same resource of digital libraries can be used simultaneously by a number of institutions and users. যেরকম একটা লাইব্রেরিতে যদি বিগ লাইব্রেরিও হয়, সেখানেও কিন্তু একটা মানে পিপল যারা ওখানে থাকবে, যারা তাদের একটা লিমিট আছে। We cannot make a crowd, ক্রাউড তো করতে পারি না সেখানে, কিন্তু এখানে কি সুবিধা আছে ডিজিটাল লাইব্রেরিতে, সেরকম কোনো নাম্বারের কোনো লিমিট নেই, লিমিটলেস হতে পারে থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, এনি নাম্বার অফ পিপল ক্যান অ্যাক্সেস, তাই তো? অনেক নাম্বার অফ পিপল, অনেক মানুষ জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারে সাইমালটেনিয়াসলি। কথার মানে বলো বলো। কিছুক্ষণ আগে কি বলছেন আমি ঢুকতে পারিনি, নেট ছিল না, তাও এখন লোকাল নেট দিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বলিনি, এটা ফার্স্ট টপিক আমি স্টার্ট করেছি ডিজিটাল লাইব্রেরি। আর তোমাদের আজকে ক্লাসটা স্পেশাল ক্লাস, এটা তোমাদের এভরিডে ইলেকট্রনিক্স এর উপর একটা ক্লাস। ও ইলেকট্রনিক্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, হ্যাঁ, Okay, ma'am. আই এম ডক্টর স্বর্ণালী গুহ রয়। ইয়া, আই হোপ ইউ রিমেম্বার, আমি আগে দুটো ক্লাস নিয়েছিলাম, তুমি করেছিলে আগে দুটো ক্লাস? হ্যাঁ ম্যাম একটা করেছি, আরেকটা তো দেখিনি আপনাকে আচ্ছা হয়তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হয়তো তো প্রথম দিকে হয়তো ছিলে না, ঠিক আছে, ওকে, কমপ্লিটলি ওকে। না আচ্ছা, ছিলাম, তো ma'am। ঠিক আছে, আমি কন্টিনিউ করি, কোনো প্রবলেম হলে বলবে। তো নাম্বার 4 এ আসছি, দ্য ইউজার ইজ এবল টু ইউজ এনি সার্চ টার্ম টু সার্চ দ্য এন্টায়ার কালেকশন। দেখো, একটা ওয়ার্ড হয়তো তোমরা জানো, সেটাকে বলা হয় কিওয়ার্ড। জানো কিওয়ার্ড, শুনেছো কোথাও? Yes, ma'am. এই জানি termটা? ma'am, জানি। হ্যাঁ, কি বলে, কি বলো তো, এটা সিম্পল জিনিস, ম্যাম বলো। অ্যাকচুয়ালি কিওয়ার্ড ম্যাম আমি খুব বেশি জানি না, যেটা ঠিক জানি আছে, হচ্ছে ডাজন্ট ম্যাটার, এই যে জানো এটাই বড় কথা, বলো। মোটামুটি যেটা জানি, যদি আমি গুগলের এক্সাম্পল হুম দিচ্ছি, যদি আমরা গুগলে যদি গুগলে কোনো একটা ব্যাপারে আমরা ইনফরমেশন চাই, ধরুন আমরা চাই হচ্ছে যে কোনো একটা টেকনোলজি কথাটাই হচ্ছে আমরা হয়তো বেশি করে জানতে চাই গুগল থেকে, তো টেকনোলজি শুধু যদি টেক কথাটা লিখে নিই, তাহলে হচ্ছে ওর কাছ থেকে বিভিন্ন সাজেশন চলে আসে, উইকিপিডিয়া অফ উইকিপিডিয়া এরকম বিভিন্ন টাইপের চলে আসে। তো এই যে টেকনোলজির জন্য যে আমরা টেক কথাটা ইউজ করলাম, এটাকে আমরা কিওয়ার্ড বলতে পারি। আচ্ছা, খুব ভালো বলেছো। সে ফর এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। ধরে নাও তুমি একটা খাতার পেজের মধ্যে এক পাতা একটা এসে লিখেছো টেকনোলজির উপরে। তো এবার সেই টেকনোলজি যে এসেটা লিখেছো, এবার তোমাকে বলা হলো ওর মধ্যে থেকে তুমি 5টা কিওয়ার্ড বাছো। ওকে, ইউ হ্যাভ টু চুজ 5 keywords ফ্রম দ্যাট এসে। তো তুমি ওখানে চুজ করলে টেকনোলজি, সায়েন্স, ধরে নাও অ্যাপ্লিকেশন, নাম্বার 4 ধরো কম্পিউটার, নাম্বার 5 ধরো কোনো হার্ডওয়্যার, এরকম ভাবে সফটওয়্যার, এরকম করে করে মেইন কিওয়ার্ড কাকে বলে? কিওয়ার্ড যে কথাটা এসেছে, এটা খুব সিম্পল একটা কথা থেকে এসছে, কি,
ধরে না একটা বাড়ি রয়েছে, তো বাড়ির মধ্যে আমরা কি করি, আমরা যদি বাড়িটার মধ্যে এন্টার করতে চাই তো তাহলে অবভিয়াসলি উই নিড দ্য কি অফ দ্যাট হাউস, তাই তো? যদি সেই হাউসটা যদি লক অবস্থায় থাকে, Yes. লকড অবস্থায় থাকে, we require the key. Without key we cannot break the door, that will be illegal. Okay, so generally we require the key. the key যদি আমাদের হাতে থাকে, চাবিটা যদি হাতে থাকে, তো আমরা ইজিলি সেই বাড়িটার মধ্যে ঢুকে যেতে পারবো এবং সে তার মধ্যে কি কি আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো সিমিলারলি ধরো যেই এসেটা তুমি লিখলে, সেই এসেটার মধ্যে যে টার্ম গুলো রয়েছে টেকনোলজি, এবার সেটাকে যদি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে সাবমিট করে দিই, পাবলিশ করে দিই, তাহলে কি হবে, যখন তুমি গুগলে লিখছো, গুগলসে যখন আমরা লিখি যে টেকনোলজি সায়েন্স, তার মানে কি যেই যেই আর্টিকেলের মধ্যে এই ওয়ার্ডটা আছে, আর্টিকেলের টাইটেল বা তার টেক্সট পার্ট যেখানে এই ওয়ার্ডটা রয়েছে, সেখানে সেইগুলো কিন্তু দেখাবে, তাই তো? আর গুগলে সবচেয়ে Yes, ma'am. Yes. আশ্চর্যের ব্যাপার, বুঝতেই পারো যে ওখানে কোনো লিমিট নেই, তাই তো? মানে তুমি যদি একটা এরকম কমন টার্ম দিয়ে দাও সায়েন্স বা টেকনোলজি, দেখবে একটার পর একটা আসতেই থাকছে, লিমিট নেই, কারণ এত থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড ওখান থেকে ইনফরমেশন আসে। এবং আমরা যদি একটা ডিজিটাল লাইব্রেরি একটা খুব বিগ এক্সাম্পল ধরি, তাহলে কিন্তু গুগল ইটসেলফ ইজ আ বিগ এক্সাম্পল অফ আ ডিজিটাল লাইব্রেরি, তাই তো? বলতে পারি তো? Yes, ma'am. Obviously. একটা খুব একটা big example in a wider platform, we can say Google is a very big example of a digital library. তাহলে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যে ধরে নাও যে লেখাটার মধ্যে যে টেক্সট পার্টের মধ্যে যে মেইন ওয়ার্ড গুলো রয়েছে সেগুলি হচ্ছে কিওয়ার্ড, নট অল দ্য ওয়ার্ডস, সমস্ত ওয়ার্ড কখনো কিওয়ার্ড হবে না, কিন্তু যেগুলো সিগনিফাই করছে মেইন পার্টটাকে সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, যেমন ধরো আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি, বলতে পারবে আজকে ক্লাসটার কি মানে কোনগুলো কিওয়ার্ডস? ক্যান ইউ টেল মি টু কিওয়ার্ডস অফ টুডেজ ক্লাস? Ma'am, digital ডিজিটাল লাইব্রেরি, এটা তো এখনকার টপিক, ঠিক আছে। আর একটা মেইন কিওয়ার্ডটা কি, কি টপিক ছিল? হোয়াট ওয়াজ দ্য মেইন? টেকনোলজি, new ইলেকট্রনিক্স science ফর and অল ছিল না, ইলেকট্রনিক্স ফর yes, ma'am. অল অ্যান্ড Electronics for all. এমার্জিং টেকনোলজি। তাহলে ইলেকট্রনিক্স একটা কিওয়ার্ড, তাই না? ইলেকট্রনিক্স একটা কিওয়ার্ড, Yes. তাহলে ইলেকট্রনিক্স, টেকনোলজি, এমার্জিং টেকনোলজি, এগুলো সবই হতে পারে কিওয়ার্ড। ওকে, কেন কিওয়ার্ড? কেননা এটাই হচ্ছে মেইন ফিচার্স অফ টুডেজ ক্লাস। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো যেটা বলা আছে নাম্বার 4 এ, নাম্বার 5 এ বলা আছে the user is able to use any search term to search the entire collection. It provides very user-friendly interfaces, giving clickable access to its resources. এখন তো সেরকমই হয়েছে যে আমরা কি হয়, অন আ ক্লিক অফ আওয়ার ফিঙ্গার, তোমরা মোবাইল ফোন থেকে কিন্তু অনেক ধরনের, তোমরা যদি এরকম অনেক বিগ বিগ যে লাইব্রেরি রয়েছে, ইভেন কলকাতাতেও ব্রিটিশ কাউন্সিল ধরতে পারো, ন্যাশনাল লাইব্রেরি, এই সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা এখন ডিজিটাল লাইব্রেরি পেতে পারো। তো ওখানে যদি মেম্বারশিপ নিয়ে নাও, তোমাদের একটা পাসওয়ার্ড পেয়ে যাবে ওখান থেকে, তো পাসওয়ার্ড পেয়ে গেলেই তোমরা কিন্তু মোবাইল থেকেই তোমরা অ্যাক্সেস করতে পারবে, বাট ইউ হ্যাভ টু পে সাম মানি দেয়ার, সেটা অন্য ব্যাপার। তো এখানে যেটা বলতে চাইলাম যে ইউজার ফ্রেন্ডলি মানে কি, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসেস। ইন্টারফেস কথাটা কিন্তু খুবই টেকনিক্যাল একটা কথা। ইন্টারফেস মানে হচ্ছে যখন মেশিনের সাথে, সে ফর এক্সাম্পল যখন একজন হিউম্যান বিইং একজন কম্পিউটারের সাথে ইন্টারফেস করছে, ইন্টারফেস মানে কমিউনিকেট করতে চাইছে সিম্পলি বলতে গেলে। যেমন ধরো তোমরা যে এখন ক্লাসটা করছো go to meet app দিয়ে by using your mobile phone, what you are doing, you are actually communicating with me through your mobile phone and I am communicating with you through my mobile phone or computer. So what I'm doing, I'm interfacing with you through the gadgets, electronic gadgets. তাহলে এটা কি ইউজার ফ্রেন্ডলি হলো না? ইউজার ফ্রেন্ডলি তো অবশ্যই, Yes, ma'am. আমার সাথে কথা বলতে পারছি। আচ্ছা, এবার তারপরে দেখো গিভেন ক্লিকেবল অ্যাক্সেস, অলরেডি বললাম, অন আ ক্লিক একটা বাটন প্রেস করলেই আমি তোমাদের সাথে দেখো কানেক্টেড হয়ে গেলাম, তাই না? একটা তোমাদের লিংক দিয়ে দেওয়া হয়েছে, লিংকটাকে জাস্ট ক্লিক করলাম, তোমাদের সাথে কানেক্টেড হয়ে গেলাম। কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন টেকনোলজি। নেক্সট পয়েন্ট, ফর ফিজিক্যাল কালেকশনস, digitization not a long term preservation solution. এইটা একটা ব্যাপার আছে, বাট succeeds in
providing access copies for materials that would otherwise fall to the modification from repeated use. অনেক সময় কি হয় যখন তোমরা এই হার্ড কপি যেরকম লাইব্রেরিতে দেখে থাকো, যেখানে ফিজিক্যাল লাইব্রেরিতে, সেখানে দেখবে অনেক দিন ধরে যদি একটা বই সেখানে থাকে, বইগুলো খারাপ হয়ে যেতে পারে, ডিস্ট্রাকশন হয়, নষ্ট হয়ে যায় বইগুলো অনেক সময় প্রপারলি মেনটেন না হলে। কিন্তু ডিজিটাল লাইব্রেরিতে সেই কোনো প্রবলেম নেই, কেন সবগুলোই সফট কপিজ, তাই তো? সেই প্রবলেম কি আছে যে Yes, ma'am. খারাপ হয়ে যাবে বইগুলো, সেই প্রবলেম এখানে নেই। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ট্র্যাডিশনাল লাইব্রেরিজ আর লিমিটেড বাই স্টোরেজ স্পেস। অবভিয়াসলি আমাদের ধরে না, আমাদের কলেজেও যে লাইব্রেরিটা রয়েছে তার একটা পার্টিকুলার এরিয়া আছে, তার যে কটা বুক র্যাকস আছে সেগুলো একটা লিমিটেড, কারণ এরিয়া যেরকম হবে সেরকমই নাম্বার অফ বুক র্যাকস থাকা সম্ভব হবে। কিন্তু জেনারেলি ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রে আমরা সেটা কিন্তু নয়, সেখানে কোনো লিমিট জেনারেলি থাকে না, কিন্তু অবভিয়াসলি সেখানেও একটা লিমিট থাকে। যেইভাবে ধরে না একটা আমরা ক্লাউড স্পেস ইউজ করছি, যেটা আগের দিন বলছিলাম Yes, তোমাদের, ma'am. যে ক্লাউড স্পেসেরও কিন্তু পেড আবার আনপেড আছে। তো আমরা যদি পেড ক্লাউড স্পেস ইউজ করি, যেখানে পেমেন্ট করতে হচ্ছে ইনস্টিটিউটকে, তাহলে সেখানেও যদি এরকম হয় যে ডেটাটা বিগ ডেটা, তাহলে কিন্তু সেরকম স্পেসই আমাদের পারচেজ করতে হবে, ঠিক আছে? কিন্তু সেখানে কোনো লিমিট নেই, আমরা ইজিলি ইনক্রিজ করতে পারি বাই পেইং আ স্মল অ্যামাউন্ট অফ মানি, অ্যান্ড ইন সাম কেসেস উই ডোন্ট হ্যাভ টু পে, সেরকম আনপেডও আছে। তো তার জন্য এখানে বলা আছে যে স্টোরেজ স্পেস ইজ নট লিমিটেড আর কি। আর কিন্তু ট্র্যাডিশনাল লাইব্রেরি যেগুলো, মানে যেগুলো আমরা মানে কলেজে হার্ড কপিজ যেখানে রেস্টোর করি সেখানে বা স্টোর করে রাখি, সেখানে কিন্তু লিমিটেড। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখে নিও, এটা আমি দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা দেখে নিও। নেক্সট আমি আসবো ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজ কি আছে বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ডিজিটাল লাইব্রেরি? এতক্ষণ খুব বললাম যে সবই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ? সবকিছুর একটা ড্রব্যাক তো থাকে, হ্যালো এবার ড্রব্যাক বলো বলো। ম্যাম, নেট কানেকশনের জন্য অনেক No, সময় without আমরা internet ডিজিটাল connection, লাইব্রেরি we ইউজ করতে can't পারি। access. ভেরি গুড, রাইট, একদম কারেক্ট। আর কিছু এরকম আছে যে ডিজিটাল লাইব্রেরিতে পসিবল না? ওকে, লেটস সি। কপিরাইট মানে বোঝো, Yes, ma'am. জানো, এনি আইডিয়া? হ্যাঁ, Yes, কপিরাইট ma'am. ধরো, Yes, ma'am. Yes, ma'am. Yes, হ্যাঁ ma'am. হ্যাঁ, ধরে নাও একজন যখন একটা বই লিখছে, তো তার কিন্তু ওটা মানে কমপ্লিট রাইট আছে সেই বইটার ওপরে, মানে সে কিন্তু কপিরাইট একটা ফর্মে তাকে সাইন করতে হয়। ইভেন যখন কেউ জার্নালে কোনো পেপার পাবলিশ করে, তখনও তাকে একটা কপিরাইট ফর্মে সাইন করতে হয়। এবং সে কি করে, সে মানে তার যে অথরিটি সেই বইটার ওপরে, সেটা কিন্তু সে ওপেন করে দেয় এবং বলে যে আমার কোনো প্রবলেম নেই, মানে এরকম একটা ব্যাপার থাকে, এটা ল এর ব্যাপার আছে এখানে। তো এখানে দেখো কি লেখা আছে, ওয়ান অথর ক্যান বি ফ্রিলি ট্রান্সফার্ড বাই আদার্স উইদাউট হিজ অ্যাকনলেজমেন্ট। Here, digitization violates the copyright law as the through content. মানে কি? মানে হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু এগুলো অনেক সময় হয় যে কপিরাইটটাকে কিন্তু ভায়োলেট করা হয়, অনেক সময় হয়। তো দ্যাট ইজ আ বিগ ক্রাইম সামটাইমস। তো তার জন্য এটা কিন্তু একটা খুব বড় প্রবলেমও, যে যে এতটাই ওপেন অ্যাক্সেস হয়ে যায় সকলের কাছে, তার জন্য মাঝে মাঝে কিন্তু খুবই প্রবলেম হয়। তো লেট আস সি দ্য নেক্সট পয়েন্ট, স্পিড অফ অ্যাক্সেস। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। As you can see, as many computers are connected to the internet, its speed of access reasonably decreasing. Obviously, কারণ একটা যখন ডিজিটাল লাইব্রেরিকে সবাই একসাথে অ্যাক্সেস করতে চাইবে। আচ্ছা, অনেক সময় সিম্পল এক্সাম্পল দিই, ধরে নাও কোনো একটা ফর্ম ফিল আপের ডেট আছে, তো ফর্ম ফিল আপের ডেট যখন ডে টাইমে তোমরা ট্রাই করছো, দেখতে পাচ্ছ যে কিছুতেই হচ্ছে না, আপলোড হচ্ছে না, ডকুমেন্ট আপলোড হচ্ছে না। কিন্তু অনেক সময় কি হয়, যখন নাইট টাইমে, ইভিনিং টাইমে যখন করো, তখন ওটা ইজিলি আপলোড হয়ে যায়। কেন? কারণ ইভিনিং টাইম বা নাইট টাইমে, স্পেসিফিক্যালি নাইট টাইমে, তখন কিন্তু নাম্বার অফ কম্পিউটার যারা ওটাকে অ্যাক্সেস করতে চাইছে তার নাম্বারটা কমে যায়। তো তার জন্য কি হয়, স্পিডটা বেড়ে যায়। তো তখন কি হয়, আমরা ইজিলি আপলোড করতে পারি। তাহলে এখানেও তাই, যে স্পিড অফ অ্যাক্সেস। হ্যাঁ বলো, কিছু বলছো?
ডেটা হ্যাঁ ট্রাফিক যেটাকে বলে। রাইট, ডেটা ট্রাফিক, যেটা আর কি ডেটা জ্যামিং হয়ে যায়। অনেক সময় কি হয় যে যদি বিগ আর হিউজ রাশ থাকে, মানে খুব ক্রাউডেড, মানে খুব ভিড় হয়ে গেছে, অ্যাকচুয়ালি উই ক্যান নট সি দ্যাট ক্রাউড, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ক্রাউডেড হয়ে রয়েছে সেই পাথটা, সেই রুটটা। তো তখন কি হয়, একটা সিম্পল এক্সাম্পল নাও না, যে আমাদের যে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন যে মানে গাড়িগুলো যায়, যদি হিউজ ট্রাফিক থাকে তখন কি আমরা মুভ করতে পারবো? পারবো না। তার মানে সেরকমই ওখানেও ট্রাফিকিং আছে। তার মানে যদি আমরা নাইট টাইমে জিনিসটাকে অ্যাক্সেস করি তাহলে ইট ক্যান বি ইজিলি আপলোডেড। তার জন্যই বলা হয়, অনেক সময় দেখবে যে নাইট টাইমে ইন্টারনেটে যদি কোনো আপলোডিং বিগ ডেটা আপলোড থাকে সেগুলো নাইট টাইমে করো। আচ্ছা, নাম্বার 3, ইনিশিয়াল কস্ট ইজ হাই। এটা একটা ব্যাপার যে যখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, যেটা ক্লাউডের জন্য আমাদের পে করতে হয়, যে ইনস্টিটিউটেড লাইব্রেরিটা তাকে পে করতে হচ্ছে। এবার অবভিয়াসলি যারা কাস্টমার হবে, যারা স্টুডেন্ট কি অন্যান্য যারা রয়েছে কাস্টমার, তাদেরকেও সেই পেমেন্টের অবভিয়াসলি একটা পার্ট তো অবভিয়াসলি ইনস্টিটিউট তার কাছ থেকে নেবে। তার জন্য কিন্তু কস্টটাও কিছুটা হাই হয়ে যায়। ইনফ্রাস্ট্রাকচার কস্ট থাকে, ইনফ্রাস্ট্রাকচার মানে মেইনটেনেন্স কস্ট থাকে যে সেই লাইব্রেরিটার, তার জন্য কিন্তু মানে কস্টটা বেড়ে যায়। নাম্বার 4, ব্যান্ডউইথ। ডিজিটাল লাইব্রেরিজ নিড হাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ফর দ্য ট্রান্সফার অফ মাল্টিমিডিয়া রিসোর্সেস। ধরে নাও কোনো আমরা অডিও ফাইল, ভিডিও ফাইলকে ট্রান্সফার করব, বা কেউ একজন কাস্টমার রয়েছে, সে দেখতে চাইছে লাইব্রেরিতে কোনো একটা বই, ধরো অডিও বুক আছে। এখন তোমরা নিশ্চয়ই জানো, তোমরা দেখতেও পাও যেরকম ইয়েস কিছু ম্যাম। কিছু অ্যাপ আছে, দেখবে অডিও স্টোরি টেলিং অ্যাপ আছে না, এখন একটা কি একটা নতুন হয়েছে, তো সেখানে অ্যামাজনের ইবুক স্টোরি, নিজেই itself একটা হ্যাঁ আছে। ইবুক আছে, রাইট, ভেরি গুড এক্সাম্পল। অ্যামাজনের ইবুক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা পড়তে পারছি। তো আবার ধরে নাও ভিডিও ফাইলস কিছু হতে পারে, কিছু ধরো লেকচার ভিডিওস রয়েছে, বড় বড় ফ্যাকাল্টিসদের, বড় বড় সায়েন্টিস্টদের কোনো ভিডিও লেকচার্স তোমরা দেখতে পাবে। তো সেখানেও কি হয়, ফাইল ট্রান্সফারিং তো করতে হবে, তো সেখানে কিন্তু ব্যান্ডউইথের একটা ব্যাপার চলে আসে। এবং যখন এই বিগ বিগ ফাইল যখন ট্রান্সফার করা হয়, ইট রিকোয়ার্স আ বিগ ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কাকে বলে সেটা পরে কখনো বলা যাবে, তা এখন বলতে গেলে মেবি তোমাদের একটু প্রবলেম হতে পারে, তবে এইটুকু বলতে পারি, ব্যান্ডউইথ ইজ আ গ্রাফিক্যাল প্লট অফ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য ভোল্টেজ গেইন। এইটুকু বলে রাখলাম, অত বেশি কঠিন আমি করছি না জিনিসটাকে। নাম্বার 5 হচ্ছে এনভায়রনমেন্ট। Environment খুব important. It cannot reproduce the environment of a traditional library. Obviously তোমরা যদি খুব Yes, ma'am. ভালো একটা লাইব্রেরিতে যাও, সেখানে দেখতে পাবে যে কত মানে সাইলেন্ট ভেতরটা, এবং সেখানে তোমাদের কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি চলে আসবে। তো ট্র্যাডিশনাল লাইব্রেরির মতো কখনোই সেই এনভায়রনমেন্টটা হবে না ডিজিটাল লাইব্রেরিতে, কিন্তু সেখানে কি হবে, লোকালাইজড একটা এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। লোকালাইজড মানে ধরে নাও আজকে তোমরা কেউ একজন কোনো স্টুডেন্ট সেই ডিজিটাল লাইব্রেরিকে অ্যাক্সেস করছো, তাহলে তার তো একটা পার্সোনাল একটা এনভায়রনমেন্ট রয়েছে। যদি সে এরকম হয় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে লাইব্রেরিটাকে অ্যাক্সেস করছে, তাহলে সেখানে অবভিয়াসলি নয়েজ আসবে। কিন্তু সে যদি একটা রুমে তাকে কনফাইন করে, একটা রুমে যদি সে তাকে বন্দি করে রাখে, কনফাইন করে, এবং সে যদি ডেডিকেটেডলি মনে করে যে না, এই বইটা আমি পড়বো এবং তার জন্য আমার সাইলেন্সের প্রয়োজন, সেই এনভায়রনমেন্টটা আমি তৈরি করে নেব, তাহলে সেইটা অবভিয়াসলি সে করতে পারে। কিন্তু কোনো সিওরিটি নেই যে এনভায়রনমেন্টটা একদম ট্র্যাডিশনাল লাইব্রেরির মতো হবে। ওকে, আচ্ছা। নাম্বার 6 হচ্ছে প্রিজার্ভেশন। A digital library can rapidly become out of date. এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ডিজিটাল লাইব্রেরি থেকে আপডেটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেননা সেখানে না ডিজিটাল, আমরা দেখবে গুগলেও যখন সার্চ করি, আমরা সবসময় কি দেখতে চাই, যে রিসেন্ট কোনটা হলো। রিসেন্ট আমরা তো মানে হিস্ট্রি তো অবভিয়াসলি দেখবো, কিন্তু আমরা রিসেন্ট কি হচ্ছে সেটাই দেখতে চাই। তাহলে আউট অফ ডেট হলে কিন্তু চলবে না, তাহলে সেই ডিজিটাল লাইব্রেরিকে কিন্তু মানে খুব বেশি দিন সেটা কিন্তু চালানো যাবে না। অলওয়েজ ইট শুড বি আপডেটেড। দেখো লেখা আছে র্যাপিডলি বিকাম আউট অফ ডেট। ধরে নাও 1 উইক আগে যেটা ঠিক ছিল, 1 উইক পরে কোনো একটা টেকনিক্যাল ইনভেনশন হলো, টেকনোলজিক্যাল ইনভেনশন হলো, তার জন্য আগেরটা অবসোলেট হয়ে গেল। তোমরা তো দেখতে পাও না আজকাল যে তোমরা যে স্মার্টফোন যে কেনো, তখন দেখতে পাও না যে প্রত্যেক মাসেই অলমোস্ট
একটু একটু করে আগের যে মডেলটা ছিল সেটা অবসোলেট হয়ে যায় অলমোস্ট, ইভেন আরো র্যাপিডলি হচ্ছে। তো সে তার জন্য কি হয়, কোম্পানি কি করতে থাকে, কোম্পানি সবসময় আপডেট করতে থাকে তাদের প্রোডাক্টস। আউট অফ ডেট হয়ে গেছে কি সেই কোম্পানি কিন্তু আর চলবে না। তো and its data may become inaccessible due to technological development, সেটাও একটা ব্যাপার যে টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য যদি কেউ অ্যাক্সেস না করতে পারে তাহলেও কিন্তু ভীষণ প্রবলেম হবে। তাহলে ওভারঅল উই ক্যান কনক্লুড ফর, হ্যাঁ বলো বলো কিছু বলছো? আচ্ছা, ডিজিটাল লাইব্রেরি তাহলে ফাইনালি আমরা কনক্লুড করতে পারি যে ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া হবে না, আর স্পিড অফ অ্যাক্সেস, কস্ট অফ অ্যাক্সেস, কপিরাইট, ব্যান্ডউইথ, এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন, all these are disadvantages. You can see in this slide traditional libraries versus digital or electronic library. Difference কি কি রয়েছে সেটা আমরা দেখতে পারি। ডিফারেন্স কি কি আছে? প্রিন্ট কালেকশন, যেগুলো আমরা ট্র্যাডিশনাল লাইব্রেরিতে দেখি সেগুলো সবই হচ্ছে হার্ড কপিজ। The hard copies মানেই হচ্ছে print collection, printed collection, whereas in case of the digital or electronic library you can see all the resources are in digital form. Next point, traditional library, here you can see the second one is the stable with slow evolution. এখানে এটাও একটা ব্যাপার যে যখন তোমরা মানে ট্র্যাডিশনাল লাইব্রেরি ইউজ করো তো তখন কিন্তু স্টেবল, সেটা কিন্তু অনেক বেশি স্টেবল, কারণ যখন তোমার লাইব্রেরিতে যাচ্ছ সেই লাইব্রেরিটা তো মুভ করছে না, ইট ইজ সামওয়্যার ফিক্সড। whereas on the other hand digital library can be dynamic, এটা কিন্তু ডাইনামিক মানে ইট ক্যান মুভ। হ্যাঁ, অ্যান্ড এফেমেরাল মানে হচ্ছে ধরে নাও কোনো একটা ইনস্টিটিউট এটাকে পজেস করতো, সে ধরো আরেকটা ইনস্টিটিউটকে এটা শিফট করে দিয়েছে, তাহলে সেরকম হতে পারে। বা ধরে নাও তার যে ব্যান্ডউইথ ছিল, ব্যান্ডউইথ চেঞ্জ করে গেছে, অ্যাড্রেস চেঞ্জ করে গেছে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, ওয়েবসাইট চেঞ্জ করে গেছে, অনেক কিছু হতে পারে প্রবলেম। আচ্ছা, তারপরে দেখো ইন্ডিভিজুয়াল অবজেক্টস নট ডিরেক্টলি লিঙ্কড উইথ ইচ আদার। Okay, whereas multimedia and fractal objects, they are linked with each other. অনেক সময় কি হয় যে ইন্ডিভিজুয়াল অবজেক্ট মানে যে প্রত্যেকটা অবজেক্ট সেখানে রয়েছে, টেক্সট রয়েছে, অডিও ফাইলস নাও থাকতে পারে, যেটা নর্মাল লাইব্রেরি আমাদের ট্র্যাডিশনাল লাইব্রেরি, সেখানে যে বই রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ জার্নালস থাকতে পারে, ম্যাগাজিন থাকতে পারে, দে আর নট ডিরেক্টলি লিঙ্কড উইথ ইচ আদার, একটার সাথে অন্যটার কোনো লিঙ্ক নেই। কিন্তু ডিজিটাল লাইব্রেরির সাথে অল আর লিঙ্কড। নিচে একটা দেখো এক্সাম্পল রয়েছে, এখানে তোমরা অ্যাক্সেস করতে পারো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, ইট ইজ আ সেন্ট্রাল লাইব্রেরি। তোমরা কিন্তু এখানে মেম্বারশিপ নিয়ে দেখতে পারো কিভাবে ওরা অ্যাক্সেস করে, এটাও কিন্তু ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড উই শুড ইউজ ইট, ইট ইজ আওয়ার প্রপার্টি অফ আওয়ার কান্ট্রি। ওকে ওকে, ঠিক আছে, এটা এত অবধি হলো। এরপর আমি নতুন একটা টপিকে আসবো, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এত অবধি কোনো প্রবলেম থাকলে, কোনো জায়গায় কোনো কোয়ারি থাকলে ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি, বলো। তোমরা ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে, যে কোনো no প্রবলেম problem. রয়েছে। আচ্ছা, কোনো কিছু বলতে চাও, কোনো কিছু অ্যাড করতে চাও, যেখানে এই কোনো পয়েন্ট আমি বলিনি কিন্তু তোমাদের মাথায় এসেছে এরকম কোনো পয়েন্ট, এনি পয়েন্ট যদি এরকম হয় বলো। ম্যাম ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি আমরা যদি লেম্যান টার্মসে বলি ব্যান্ডউইথ কে, দেন ওটা ইট ইজ লাইক আ পাইপলাইন বলা যেতে পারে। তো লাইক যেটা ডেটা পাইপলাইন বল মানে অ্যাকচুয়ালি যদি দেখো দেন পাইপলাইন জ্যাম হয়ে যায়। পাইপলাইনের না, পাইপলাইনিং এর একটা কম্পিউটার সায়েন্সে পাইপলাইনিং এর একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডেফিনেশন আছে। কিন্তু আমি যদি কনসিডার করি বা যদি মাইক্রো কন্ট্রোলারের ভাষায় চলে আসে, অত কমপ্লেক্সিটিতে আমি করতে চাইছি না, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো। কিন্তু ব্যান্ডউইথকে আমরা বলতে পারি, ধরে নাও এই যে তোমরা যে এফএম স্টেশন শোনো, রেডিও শোনো না, এফএম স্টেশনে যে প্রত্যেকটা স্টেশন যে শোনো, প্রত্যেকটা স্টেশনেরই কিন্তু একটা পার্টিকুলার ব্যান্ডউইথ আছে। ওকে, ব্যান্ডউইথ আছে। আবার ধরে নাও অ্যাজ এ হোল আমি যদি বলি যে অডিও ফ্রিকোয়েন্সি, তো অডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো সকলেরই কিন্তু একটা পার্টিকুলার ব্যান্ডউইথ রয়েছে। সেই ব্যান্ডউইথটাকে আমরা
মানে পাইপ লাইন হিসেবে না সেইভাবে বলতে পারবো না, কারণ কিছু কিছু না, যেরকম পাইপ লাইন বলতে আমি যে সিম্পলি বলি যে একটা ওয়াটার সোর্স আছে, আমি সিম্পলি বলছি, সিম্পল ভাষায় বলছি, একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওয়াটার ট্যাঙ্ক থেকে আমাদের যে পার্টিকুলার একটা ট্যাপে, ধরে না একটা ফ্ল্যাট আছে, একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে ট্যাঙ্ক থেকে সমস্ত যে ফ্ল্যাটস গুলো সেখানে জলটা যাচ্ছে, তো এখানে কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি অবশ্যই, যে ব্যান্ডউইথ সবসময় এরকম হওয়া উচিত যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ইকুয়ালি অ্যাম্প্লিফাইড হবে, এরকম আর কি, এরকম হওয়া উচিত। আবার ধরে নাও যখন আমরা মানে রেডিও স্টেশনকে টিউনিং করছি, তো টিউনিং আমরা কিভাবে করি একটু মনে করে দেখো, যে আগে যে যে ধরনের রেডিও সেট আমরা ইউজ করতাম, তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, যে আগে আমরা কি করতাম, ম্যানুয়ালি যে নব গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডিও স্টেশনটাকে আমরা ফিক্স করতাম, দেখেছো তোমরা সেই ধরনের রেডিও? সেখানে Yes, মানে sir. সেট পাওয়া যেত কিন্তু সেপারেটলি, নট আওয়ার মোবাইল ফোনস। তো সেখানে আমরা কি করতাম, ওই নব গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি সেট করা হতো। তো বলতে পারবে কিসের সাথে সেট করা হতো? সেটা হচ্ছে যে এফএম স্টেশনের থেকে একটা ফ্রিকোয়েন্সি আসছে, আর আমরা এখানে টিউনিং করছি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে। তো যেই সার্কিটটা ইউজ করা হয় সেই সার্কিটটা হচ্ছে টিউনিং সার্কিট। ওকে, ধরে নাও 98.3 মেগাহার্টজ থেকে সেই স্টেশনটা আমরা শুনতে চাইছি, তাহলে আমরা কি করব, আমরা আমাদের যে রেডিও সেটটা আছে সেইটাকে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে টিউন করব। তো এই প্রসেসটাকে অনেক সময় আমরা বলে থাকি, তোমরা হয়তো নতুন তোমাদের কাছে, রেজোনেন্স। রেজোনেটিং একটা ফ্রিকোয়েন্সিতে আমরা টিউনিং করি। দেখি অত কমপ্লিকেটেড করে দরকার নেই, তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, খুব কমপ্লিকেটেড হয়ে যাবে এত কিছু আলোচনা করতে গেলে। তবে এইটুকু মনে রাখো যে ব্যান্ডউইথ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর মানে ভোল্টেজ গেইনের একটা গ্রাফিক্যাল প্লট। এটা কিরকম হয় সেটা আমি নিশ্চয়ই এর পরবর্তীকালে যদি ক্লাস নিই তোমাদের আলোচনা নিশ্চয়ই করব। ঠিক আছে, এবার পরের টপিকটা আমি আসি। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস, জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে দেখো, জাস্ট আ মিনিট, হেলথ কেয়ার ইকুইপমেন্টস, যেগুলো হেলথ কেয়ার ইকুইপমেন্টস, দেখো আমরা ওভার দ্য লাস্ট ফিউ মান্থস we have came across different types of healthcare equipments, তাই না? আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে নানান ধরনের হেলথ কেয়ার ইকুইপমেন্ট Yes, আমাদের sir. দরকার পড়েছে, বা জেনারেলিও বলতে পারি যে over last few years or last few decades we are using different types of electronics healthcare equipments, electronic. Okay, so first one is the glucometer. আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যদিও প্রচুর আছে এক্সাম্পল। Glucometers, also known as glucose meters, are devices which monitor the approximate condition of the level of glucose in the human body or in our blood. ওকে, তাহলে আমাদের দেখবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই ধরনের মিটারস ইউজ করে, কেননা যে এটা খুব ইজিলি কি হয়, হয়তো অ্যাকিউরেট আমি বলবো না যে একদম যেরকম আমরা ল্যাবে গিয়ে যেভাবে টেস্ট করাই তার মতো এক্স্যাক্টলি অ্যাকিউরেট তা আমি বলবো না, কিন্তু অনেকটাই কিন্তু বলতে পারি 98 to 99% অ্যাকিউরেট, অনেকটাই। তো সেখানে আমরা ইউজ করতে পারি এই ধরনের ইকুইপমেন্টকে। এবং দেখো আমি কেন এগুলো আলোচনা করছি, যে এর পেছনেও কিন্তু একটা ইলেকট্রনিক্স আছে, একটা ছোট্ট ইলেকট্রনিক্স আছে, ছোট্ট টেকনোলজি আছে, যে টেকনোলজি দিয়ে আমরা কি করতে পারছি, যে মানে হিউম্যান বডির যে ব্লাডের মধ্যে কতটা গ্লুকোজ প্রেজেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমরা মেজার করতে পারছি, তাই তো? জেনারেলি আমরা কি বলি, ডায়াবেটিক কন্ডিশনে কি হয় বলতে পারবে? টেকনিক্যালি বলো, এটাও কিন্তু একটা টেকনোলজি, যে ডায়াবেটিক কন্ডিশনে এমন কি হয় পেশেন্টস বডিতে, কি হয় ম্যাম ডায়াবেটিক কন্ডিশন? ম্যাম ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যায়। হ্যাঁ,
কেন বাড়ে বলো তো? ম্যাম অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনটা হয় না, তো আমরা যে খাবারটা ইনটেক করি ইনসুলিন একটা এনজাইম যেটা খাবারটাকে ডাইজেস্ট করাতে হেল্প করে, তো যেহেতু ওটা হচ্ছে না আমরা যে খাবারটা ইনটেক করি ওটা ব্লাডে ঘুরে বেড়ায়, তো ওই কারণে গ্লুকোজ একদম অনেকটা কারেক্ট বলেছো, ভেরি গুড আনসার। এখানে দেখো যে ইনসুলিন, দেখো আমাদের বডির মধ্যে, দেখো আমাদের হিউম্যান বডিটা itself is a technology. Can you imagine within our body there are insulin secretors already, কিন্তু আমাদের বডির মধ্যে ইনসুলিন সিক্রেটার্স রয়েছে এবং সেটা ইনবিল্ট অবস্থাতে রয়েছে, তাই না? একজন হিউম্যান বিং যখন জন্মায় তখন সে কিন্তু ইনসুলিন সিক্রেটার্স নিয়েই জন্মাচ্ছে। প্যানক্রিয়াস থেকে যখন ইনসুলিন সিক্রেশন হচ্ছে তাহলে সেটা অবভিয়াসলি ইনসুলিন, সেটা ন্যাচারাল ইনসুলিন। কিন্তু কি হয় যখন একজন হিউম্যান বিং এ যখন ডায়াবেটিক সে হয়ে যায় তখন কি করি আমরা, এক্সটার্নালি তাকে ইনসুলিন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ সেখান থেকে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন গুলো আসছে বা ঠিক করে সেগুলো লকড হয়ে যাচ্ছে, মানে বেরোচ্ছে না, আসছে না, এবং ব্লাডে আসতে পারছে না বলে কি হচ্ছে, ব্লাডের মধ্যে গ্লুকোজের কন্টেন্টটা বেড়ে যাচ্ছে। এবং যদি সেটাকে ব্যালেন্স করতে হয় আমাদের ব্লাডের মধ্যে ইনপুট করতে হবে, ইনজেক্ট করতে হবে ইনসুলিন। তাহলে কিন্তু অলরেডি কিন্তু আমাদের বডিতেই ছিল, কিন্তু আমরা কি করে ফেললাম, আমাদের ফুড হ্যাবিটের জন্য, নানান ধরনের মানে কন্ডিশনের জন্য, প্রবলেমের জন্য আমাদের ইনবিল্ট যে ইনসুলিন সিক্রেটার্স ছিল সেগুলোকে আমরা খারাপ করে ফেললাম। এবার যখন এই প্রবলেমটা দেখা দিল, এই প্রবলেমটাই হচ্ছে যখন গ্লুকোজের কন্টেন্টটা বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে, এই কন্ডিশনটাকেই বলে ডায়াবেটিক কন্ডিশন। এবার তার মধ্যে অনেক ডক্টর এবং মানে মেডিকেল টার্মস আছে, সেগুলো আমি বলবো না এখন। কিন্তু এর পেছনে কি ইলেকট্রনিক্স আছে, তাহলে ইলেকট্রনিক্স দেখো সেখানে একটা সেন্সর থাকবে, সেই সেন্সরটা কি করবে, যে আমাদের ব্লাডের মধ্যে সেই কি করা হয়, এই যে দেখতে পাচ্ছ এখানে যে একটা আউটপুট, একটা বোর্ডের মতো রয়েছে, এই আউটপুট বোর্ডের মধ্যে একটা ড্রপ অফ ব্লাড দিয়ে দেওয়া হয়, 1 ড্রপ অফ ব্লাড। সেই 1 ড্রপ অফ ব্লাডটাকে, এর মধ্যে যে সেন্সর গুলো রয়েছে সেই ব্লাডের কম্পোজিশনটাকেও মনিটর করে, দেখে যে এর মধ্যে কি কি রয়েছে। যদি যেরকম তার সেই ব্লাডের মধ্যে যতটুকু ও গ্লুকোজ দেখতে পারবে সেইটাকে ও কিন্তু ক্যালকুলেট করে বার করে দেবে যে হিউম্যান বডির মধ্যে তার যে হোল যে ব্লাড যা রয়েছে তার মধ্যে কতখানি গ্লুকোজ রয়েছে। তো ওখান থেকে কিন্তু দেখো কত একটা স্মার্ট ডিভাইস, 1 ড্রপ অফ ব্লাড আমরা দিলাম, সেখান থেকে পুরো ক্যালকুলেট করে দিয়ে দিল যে কতখানি ব্লাড সুগার লেভেল। ওকে, নেক্সট হচ্ছে a digital device to measure the blood pressure of a human body. নেক্সট হচ্ছে, টাইম হয়ে এসেছে, a pulse oximeter is a small lightweight pulse oximeter। তো তোমরা দেখছো যে over this pandemic situation it has become a necessity today, তাই তো? আমাদের ইভেন ডক্টরসরাও বলছে যে প্রত্যেকের মানে বাড়িতে একটা করে পালস অক্সিমিটার রাখতে, তো খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। এবং এর পেছনেও কিন্তু একটা সিম্পল ইলেকট্রনিক্স আছে, আর সেটা আমি বলবো। এরপরে আসছি আমরা হার্ট রেট মনিটর সিস্টেম। আমরা অনেক সময় দেখবে যে আমাদের হাতে এরকম স্মার্ট আমরা সেন্সরস লাগিয়ে রাখি, গ্যাজেটস গুলো, যেগুলো দিয়ে কিন্তু আমরা হার্ট বিট, তার রেটটা ঠিক আছে কিনা সেগুলোকে আমরা মনিটর করতে পারি। সো অল দিস, এখানে আমি 4টে এক্সাম্পল দিয়েছি, এছাড়া প্রচুর এক্সাম্পল আছে, তোমরা অন্য এক্সাম্পল গুলো একটু ভাবতে পারো এরপরে, তো সেগুলো আমাকে পরে বলতে পারো। তো এই সবেরই পেছনে কিন্তু একটা ইলেকট্রনিক্স রয়েছে, তাহলে এগুলোকে আমরা বলতে পারি না ইট ইজ দ্য ইলেকট্রনিক্স অল অ্যারাউন্ড টুডে, তাই তো? এগুলো সবই হচ্ছে ইলেকট্রনিক্স অল অ্যারাউন্ড টুডে। আচ্ছা, এবার হাউ ডাজ আ পালস অক্সিমিটার ওয়ার্ক, জাস্ট দেখে নাও, একটুখানি বলে দিই, এখানে অনেক কিছু লেখা আছে, এটা কভার করা হয়তো তোমাদের টাইম হয়ে এসছে, 3 মিনিট আছে। তো পালস অক্সিমিটারে আমি কিছু না বলে আমি একটু ফিগারটা তোমাদের দেখিয়ে দিই, জাস্ট আ মিনিট। এই যে দেখো এখানে তো, আচ্ছা তোমাদের স্কুলে যখন তোমরা পড়েছো তখন সেখানে অপটিক্স নিশ্চয়ই প্রত্যেকে একটা সাবজেক্ট পড়ে এসেছো, অপটিক্স এর পার্ট ছিল প্রত্যেকেরই, নিশ্চয়ই পড়েছো তো সবাই, যে অপটিমেট্রি যাকে বলে অপটিক্স এর একটা পার্ট।
তো সেখানে একটা ল ছিল, আই হোপ ইউ রিমেম্বার, বা যদি নাও পড়ে থাকো ফার্স্ট ইয়ারে পড়বে ফিজিক্সে, বিয়ার-ল্যাম্বার্ট ল। এই বিয়ার-ল্যাম্বার্ট লটাই ইউজ করা হয়েছে, মানে এই যে প্রপার্টিটা বা এই যে পার্টিকুলার লটার এই যে ফিচারটা, এই ফিচারটা ইউজ করা হয়েছে পালস অক্সিমিটার। তো পালস অক্সিমিটারের মধ্যে দেখো দুটো এলইডি থাকে, এখানে লক্ষ্য করো, আমার কার্সারটাকে লক্ষ্য করো, একটা রেড এলইডি, একটা ইনফ্রারেড এলইডি। ওকে, আচ্ছা এরপর আমি আসবো ইনফ্রারেড কাকে বলে, সেটা আমি জানি না সকলের আইডিয়া আছে কিনা। আচ্ছা তোমরা নিশ্চয়ই একটা টার্ম নিশ্চয়ই সবাই জানো, সেটা হচ্ছে ভিবজিওর। ভিবজিওর Yes, ma'am. নিশ্চয়ই সবাই জানো Yes. ফিজিক্সে। তো ভিবজিওর যে একদম ফার্স্ট যে ওয়ার্ডটা ভি ফর ভায়োলেট আর আর ফর রেড, তো এই দুটো কালারের মধ্যে ডিফারেন্সটা কি? কেন উল্টোটা কেন লিখলাম না? আরটা কেন আগে লিখলাম না, ভিটা কেন পরে লিখলাম না? লিখতেই পারতাম। কেন এরকম একটা ওয়েভলেন্থের? ভেরি গুড। তার মানে হচ্ছে ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে কি কম না বেশি? সবচেয়ে কম। রেড এর বেশি। হ্যাঁ, এই যে কটা কালার্স এখানে বলা আছে সে কটা কালার্স কিন্তু মেইন কালার্স গুলো বলা আছে, কিন্তু এছাড়াও কিন্তু ইন বিটুইনসও কিন্তু অনেকগুলো কালার্স থাকতে পারে, যেরকম ধরো ভায়োলেট, তারপরে ইন্ডিগো, এই দুটোর মধ্যেও কিন্তু অন্যান্য লাইট ডিপ কালার থাকতে পারে, লাইট ইন্ডিগো কালার থাকতে Yes. পারে, ডিপ ভায়োলেট কালার থাকতে পারে। তা সেগুলো কিন্তু অল আর ডিপেন্ডেন্ট অন দ্য ওয়েভলেন্থ। তাহলে এই কটা যে কালারের যে রেঞ্জ, মানে ভায়োলেট থেকে শুরু করে রেড অবধি, এইটাকে আমরা জেনারেলি বলে থাকি ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জ মানে হোয়াট দ্য হিউম্যান আই ক্যান সি, তাই তো? তার মানে হিউম্যান আইটা দেখো, Yes. হিউম্যান আই ইটসেলফ ইজ আ টেকনোলজি। হিউম্যান আই, তোমরা কখনো ভেবেছো এটা যে হিউম্যান আইয়ের মধ্যে কি কি পার্ট রয়েছে? লেন্স রয়েছে, রেটিনা রয়েছে। তো এখান থেকে কি করে দেখো এখন অব্দি কিন্তু পসিবল হয়নি আর্টিফিশিয়াল আই বানানো, তাই তো? এত রিসার্চ হচ্ছে, এত কিছু করেও কিন্তু কোনো সায়েন্টিস্টই এখনো কিন্তু মানে একদম সাকসেসফুল হতে পারেননি যে আর্টিফিশিয়াল আই এখনো কিন্তু পসিবল হয়নি। যে মানে ফর এক্সাম্পল কারো ধরো চোখটা খারাপ হয়ে গেছে, এই আইটাকে আমরা রিপ্লেস করে দিলাম। হ্যাঁ, আইটা রিপ্লেস করা হয়, আরেকজনের আই দিয়ে রিপ্লেস করা হয়, আরেকজন হিউম্যান বিইং এর ভালো একটা আই দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, যেগুলোতে তারা যখন যেটা দিয়ে যায়, ডোনেট করে যায়, সেগুলো দিয়ে রিপ্লেস করা হয়, কিন্তু আর্টিফিশিয়াল আই এখন অবধি কিন্তু হয়নি। তাহলে ভাবো এটার মধ্যেও কিন্তু টেকনোলজি। এবার হচ্ছে ইনফ্রারেড কাকে বলে? ইনফ্রারেড না, হচ্ছে না, ইট ইজ না, আ টাইপ infrared, অফ, বলো বলো। হুম yes, ma'am, এটা হুম এটা হচ্ছে হুম অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম অনেকদিন আগে। অ্যাটমিক স্ট্রাকচারে পড়তে গিয়ে হুম এটা জেনেছিলাম যে ইনফ্রারেড এর যে ওয়েভলেন্থ সেটা অনেক হুম বেশি হয়, যার জন্য সেটা হচ্ছে হুম আমাদের হিউম্যান যে আই আছে সেটা ভিজুয়ালাইজ করতেই হুম পারে না। হ্যাঁ একদম কারেক্ট। তার মানে এটাই শুধু। ইনফ্রারেডের যে ওয়েভলেন্থ, একদমই ঠিক শুনেছো, এটা হচ্ছে ইনফ্রারেডের যে ওয়েভলেন্থ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইভেন বেটার দ্যান দ্য রেড। তো রেড এর পরেই কিন্তু ইনফ্রারেড আসে। এবার ইনফ্রারেডের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে। জেনারেলি ইনফ্রারেডের রেঞ্জটা কিরকম? 700 ন্যানোমিটার থেকে অ্যাপ্রক্সিমেটলি, খুব লার্জলি কনসিডার করতে গেলে 3000 ন্যানোমিটার। খুব মানে খুব লার্জ আমি বলে দিলাম, অতদূর যায় না। তো তার মধ্যেও তিনটে পার্ট আছে। একটা হচ্ছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে মিডিয়াম ইনফ্রারেড বা মিডিয়াম ইনফ্রারেড, তারপরে হচ্ছে ফার ইনফ্রারেড। ওকে, তো এর মধ্যে আমরা যদি ইনফ্রারেডটা কনসিডার করি, ইনফ্রারেড তোমরা কোথায় দেখেছো? ইনফ্রারেড এলইডি, যেরকম ধরো আমাদের রিমোট, যেগুলো টিভি রিমোট, এসি রিমোট, সেখানে কিন্তু রিমোট কন্ট্রোলার যেগুলো হয় তার মধ্যে কিন্তু ইনফ্রারেড এলইডি থাকে। এবার এলইডি কি? এলইডি কি সেন্সর না সোর্স? এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তো লাইটে কি করছে? এমিট করছে, ওখান থেকে লাইটটা বের হচ্ছে। তার মানে হচ্ছে অবভিয়াসলি ইট ইজ দ্য সোর্স অফ লাইট। তাহলে ফর এক্সাম্পল যখন তোমরা টিভি রিমোট ইউজ করো, তো যখন তুমি একটা বাটনকে প্রেস করছো, তখন কি হচ্ছে? তোমার যে রিমোট থেকে একটা লাইট কিন্তু চলে যাচ্ছে কোথায়? টিভির মধ্যে যে সেন্সরটা রয়েছে, ডিটেক্টর, তার মধ্যে চলে যাচ্ছে, রাইট? এবার সেইভাবেই কিন্তু কাজটা হচ্ছে। ফর এক্সাম্পল আমরা ভলিউম চেঞ্জ করতে চাই, চ্যানেল চেঞ্জ করতে চাই, টিভিটাকে অন অফ করতে চাই, তাহলে সেইভাবেই কিন্তু একটা জিনিস তোমরা কখনো ভাববে যে প্রত্যেকটা যে বাটন থাকে রিমোট কন্ট্রোলে, প্রত্যেকটা বাটনের তো কাজ এক নয়, তাহলে প্রত্যেকটা বাটনের নিশ্চয়ই ফ্রিকোয়েন্সিও এক নয়,
তাই তো? তাহলে সেই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু Yes, ma'am. ইনফ্রারেড। কিন্তু ইনফ্রারেড হলে কি হবে, ওদের কিন্তু ফ্রিকোয়েন্সি গুলোকে বেঁধে দেওয়া হয়েছে, স্লট করে দেওয়া হয়েছে, যাতে ধরে নাও ফর এক্সাম্পল কখনো দেখলে যে হয়তো টিভিটাকে অন করতে গেলে ধরো অন না হয়ে ওটা ঠিক করে অন হচ্ছে না, বা ধরো টিভিটাকে অফ করতে গেলে অন রয়েছে, ধরো ভলিউমটা ইনক্রিজ করে গেল, তার মানে কি কিছু একটা ম্যাল ফাংশন হয়েছে রিমোটটার মধ্যে, কোনো কি ধরো প্রেসড কন্ডিশনে রয়েছে, তাহলে কি প্রত্যেকটা কি এর জন্য কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে অ্যালট করা আছে, এটা অলরেডি কিন্তু করা আছে। ওকে, এবার এইখানে কাজটা কিভাবে করছে, আচ্ছা, so here you can see it is mainly consisted of the red LED and the infrared LED। এখানে নিচের দিকে দেখো রয়েছে লাইট রিসিভিং ডিটেক্টর। তো এখান থেকে যে লাইটটা আসছে আর এখান থেকে যে ইনফ্রারেডটা আসছে সেইটাকেও সেন্স করছে। এবার কিভাবে সেন্স করছে আর তো তোমাদের বোধহয় আজকে সময় নেই, ওটা আমি যদি পরে কখনো তোমাদের ক্লাস নিই তাহলে অবশ্যই তোমাদের বলে দেবো, ঠিক আছে? ইজ ইট ওকে? Okay. আচ্ছা Okay, ma'am. আচ্ছা, শুভ স্যারকে একটু জিজ্ঞাসা করবো, টাইম তো মনে হয় আপ হয়ে গেছে না? হ্যাঁ, হ্যালো, টাইমের ক্লাস এই জাস্ট শেষ হয়েছে স্বর্ণালী ম্যাডাম। ওকে ওকে, ঠিক আছে, আমি এক দু মিনিট একটু বলে দিই এটা। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে অবশ্যই যে অবশ্যই। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখানে দেখো তোমরা স্টুডেন্টসদের বলছি যে দেখো লাইট এমিটিং ডায়োডটা রয়েছে। এবার দেখো ব্লাডের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। এবার হিমোগ্লোবিনের মধ্যে চারটে মানে প্রতিটা, আমি তোমাদের কিন্তু কোনো মেডিকেল টার্মস কিন্তু পড়াচ্ছি না, বিকজ আমিও ওইদিকে কোনো এক্সপার্ট নই, আমি ইলেকট্রনিক্সটা বলছি। তার দেখো অ্যাকচুয়ালি কি করতে হবে, যখন আমরা কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টকে মেডিকেল পারপাসের জন্য বানাচ্ছি তখন কিন্তু একটু একটু কিন্তু মেডিকেল টার্মস আমাদেরও জানতে হবে। কি করে আমরা ডিটেক্ট করতে পারবো অক্সিজেন লেভেল, সেটা আমাদের বুঝতে হবে। তাহলে ব্লাডের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। এবার হিমোগ্লোবিনের চারটে সাইট থাকে, চারটে বাইন্ডিং সাইট থাকে। মানে চারটে সাইড বলতে ধরে নাও একটা মাঝখানে একটা সার্কেল রয়েছে, চারপাশে চারটে কর্নারে চারটে সার্কেল রয়েছে। তাহলে চারটে সার্কেল, মাঝখানে সার্কেলটা হচ্ছে হিমোগ্লোবিন। একটু ইমাজিন করো তোমরা, একটু চোখের সামনে ভাবো যে জিনিসটা ব্যাপারটা কিরকম। মাঝখানে হিমোগ্লোবিন একটা সার্কেল রয়েছে, চারপাশে চারটে সার্কেল রয়েছে, তার মানে ধরে নাও অক্সিজেন এসে হিমোগ্লোবিন যে রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে তার সাথে একটা অক্সিজেন এসে, একটা অক্সিজেন মলিকিউল এসে অ্যাটাচ হলো। ওকে, এইবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে পরের যে যেই অক্সিজেন গুলো আসবে, যেটা ওই হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচড হবে, সেটা কোনটার সাথে অ্যাটাচড হবে, যেই হিমোগ্লোবিনের মধ্যে অলরেডি অক্সিজেন অ্যাটাচড হয়ে আছে, নাকি যেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন অ্যাটাচমেন্ট এখনো হয়নি? এটার উত্তরটা হচ্ছে যে যেই হিমোগ্লোবিনের সাথে মানে এলিমেন্টটার সাথে যেই অক্সিজেনটা যেইটার সাথে অলরেডি অ্যাটাচড হয়ে রয়েছে তার সাথেই কিন্তু অক্সিজেন অ্যাফিনিটিটা বেড়ে যাবে। অ্যাফিনিটি মানে ফর এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল নাও, ধরে না একজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট সে কি করেছে, ফিজিক্সে একটা বই নিয়েছে, এবার সে কি করলো, ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে ফেললো। এবার সে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে দেখলো যে এইটা করে তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হলো, এবার তার ইচ্ছা হলো, ইন্টারেস্ট হলো যে সেকেন্ড চ্যাপ্টারে কি আছে। তাহলে কি হলো, যেহেতু ফার্স্ট চ্যাপ্টারটাও পড়েছে তার জন্য সেকেন্ড চ্যাপ্টারটাও পড়ার ইচ্ছাটা হলো। এবার ধরো একজন স্টুডেন্ট আছে যে এখনো স্টার্টই করেনি, লেখাপড়া করতে স্টার্ট করেনি, বইটা পড়তেও স্টার্ট করেনি, তো তার খুব একটা ইন্টারেস্টও নেই, তো তার কিন্তু অ্যাফিনিটিটাও কম। সে কিন্তু হুট করে গিয়ে সেকেন্ড চ্যাপ্টারটা পড়তে পারবেও না, তার ইচ্ছাটাও হবে না। তাহলে এই জিনিসটাকে আমরা জেনারেলি বলে থাকি অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে একটার মধ্যে অলরেডি রয়েছে, তার পরের গুলো এসে তার মধ্যে কতটা অ্যাড হতে পারে। তো তোমরা শুনতে পাচ্ছ তো স্টুডেন্ট যারা ক্লাস করছো? মাই Yes, অডিবল টু ma'am. এভরিওয়ান? হ্যাঁ, তো যেটা বলছি Yes, ma'am. ক্লিয়ার হচ্ছে যে Yes, হিমোগ্লোবিনের ma'am. সাথে যেহেতু একটা অক্সিজেন যেহেতু অলরেডি, তোমার মাইক অন রাখো, কোনো প্রবলেম নেই। তো এখানে যেহেতু অলরেডি একটা হিমোগ্লোবিনের সাথে অলরেডি একটা অক্সিজেন অ্যাটম অ্যাটাচ হয়ে গেছে, এর পরে যে অক্সিজেন অ্যাটম গুলো আসবে সেগুলো কিন্তু যার সাথে অলরেডি অক্সিজেন অ্যাটম অ্যাটাচ রয়েছে তার সাথেই কিন্তু যোগ হবে এসে।
এটাকে বলে অক্সিজেন অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, তার মধ্যে আরো বেশি অ্যাড হতে থাকবে। এইবার এই যে প্রপার্টিটা তাহলে দু ধরনের হতে পারে। দেখো তার মানে হিমোগ্লোবিন দু ধরনের হতে পারে, তো একটা হচ্ছে অক্সিজেনেটেড আর একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড। তাহলে যে যার মধ্যে অক্সিজেন এসে যোগ হচ্ছে সেটা অবভিয়াসলি কি হয়ে গেল, অক্সিজেনেটেড। আর যার মধ্যে ইলেকট্রন যেখান থেকে বেরিয়ে যাচ্ছে, ধরে নাও ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যার একজন হিউম্যান বডি যার মধ্যে অক্সিজেন কন্টেন্টটা কমে যাচ্ছে, ওকে। তাহলে যেহেতু কমে যাচ্ছে তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, হিমোগ্লোবিন কি করছে, ডিঅক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন গুলোকে লুজ করে দিচ্ছে ও, ওকে। আরেকটা কি হতে পারে, যে একজন হিউম্যান বডি যার ব্লাডের মধ্যে হিমোগ্লোবিনের সাথে আরো বেশি অক্সিজেন যোগ হচ্ছে। ধরে নাও একজন কোভিড-19 এর পেশেন্ট, সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, তো সেটা কি করে চেক করা হয়, মনিটর করা হয় ইনিশিয়ালি উইদাউট টেস্ট, ফার্স্টে টেস্ট করে না, প্রথমে মনিটর করে। কি করে, দেখে যে অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ছে কিনা। তো যখন দেখে অক্সিজেন স্যাচুরেশন বাড়ছে, তার মানে কি ইন্ডিকেট করছে, ব্লাড হিমোগ্লোবিনটা কি হচ্ছে, অক্সিজেনেটেড হচ্ছে। এবার দেখো এইটার সাথে রেড লাইট এবং ইনফ্রারেড লাইটের একটা যোগাযোগ আছে, ওয়েভলেন্থের একটা যোগাযোগ আছে। সেটা হচ্ছে ইনফ্রারেড এবং রেড, আমি এই সাইডটায় আসি, Just a minute. এই যে এখানে দেখো লেখা আছে, দুটো জিনিস এখানে হয়, দেখো একটু লাস্টের থার্ড লাস্ট পয়েন্ট, fourth last point, hemoglobin is composed of 4 sub units, দুটো আলফা ইউনিট থাকে আর দুটো বিটা ইউনিট থাকে। এবার রেড লাইট কি করবে, যেটা অক্সিজেনেটেড, যার মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন রয়েছে, সেটার মধ্যে কিন্তু অ্যাবজর্পশন হয়ে যাবে। আর ইনফ্রারেডটা কি হবে, অ্যাবজর্ব হতে পারবে না অক্সিজেনেটেড মধ্যে। তা আমি যদি এত কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে আমি যদি সিম্পল একটা, এই ডায়াগ্রামটা তোমরা দেখো, এই এই ডায়াগ্রামটা দেখো, এখানে কি দেখা যাচ্ছে, মাঝখানে একটা গ্লাস স্লাইডের মতো জিনিস আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো গ্লাস স্লাইড, স্কুলে যখন ল্যাব করেছো গ্লাস স্লাইড নিশ্চয়ই Yes. দেখেছো। তো গ্লাস স্লাইডের মধ্যে দিয়ে ধরো গ্লাস স্লাইডের একটা সাইডে আমি লাইট রেখেছি, এলইডি লাইট এমিটিং ডায়োড রেখেছি, বা যে কোনো লাইট সোর্স রেখেছি। তো অন্য সাইডে আমি যদি লাইটের ইন্টেন্সিটিটা মাপি, তাহলে কি হবে, অবভিয়াসলি গ্লাসটা যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে যা আমরা ইনপুট দিয়েছি অলমোস্ট তাই আমরা আউটপুট পাবো। তার মানে সমস্ত লাইটে কিন্তু ট্রান্সমিটেড হয়ে গেছে, তাই তো। মানে যদি গ্লাসটা যদি ট্রান্সপারেন্ট হয়, দেখো গ্লাস তো দু ধরনের হতে পারে, একটা ট্রান্সপারেন্ট আর একটা ওপেক। ট্রান্সপারেন্ট তাকে বলে স্বচ্ছ, যার মধ্যে দিয়ে ইজিলি লাইট পাস করতে পারে। আর ওপেক মানে হচ্ছে যার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে না। তাহলে ওপেকের মধ্যে কি হবে, ট্রান্সমিটেড হবে না, তাহলে কি হবে, অ্যাবজর্বড হবে। ওপেকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ধরো একটা ব্ল্যাক কালারের স্লাইড, একটা কিছু কাগজ নিয়েছি আমি, ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে আমি একটা সাইডে একটা লাইট রেখেছি, অন্য সাইডে আমি লাইটের ইন্টেন্সিটিটা মাপছি, তাহলে কি হবে, আমরা কিছু পাবো ট্রান্সমিটেড লাইট। উল্টো দিকে ব্ল্যাক, মাঝখানে লেয়ারটা কিন্তু ব্ল্যাক, তাহলে অন্যদিকে কিছু পাবো, অলমোস্ট কিছুই পাবো না, তাই তো। কেন পাবো না, কেননা ওই যে মাঝখানে যে লেয়ারটা রয়েছে, সেই লেয়ারটা সমস্ত লাইটটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। অন্যদিকে আমরা যদি একটা ট্রান্সপারেন্ট একটা কাঁচ নিই, যেটা এপার ওপার দেখা যায়, সেরকম যদি একটা কাঁচ নিই, একটা সাইডে যদি লাইট রাখি, অন্যদিকে যদি আমরা মেজার করি লাইটটাকে, তাহলে অলমোস্ট যা আমরা দিয়েছি সেটাই ওখানে পেয়ে যাব। আমি কিন্তু কথাটা বারবারই ইউজ করছি, অলমোস্ট। তার মানে সমস্ত গ্লাস স্লাইডেরই কিন্তু কিছু না কিছু অ্যাবজর্পশন থাকে, এটা যতই ট্রান্সপারেন্ট হোক, এটা 0.1% হলেও থাকবে। ঠিক আছে, তো এই যে প্রপার্টিটা, তাহলে একটা জিনিস তোমরা ভাবো, যদি গ্লাস স্লাইডের থিকনেসটা বেশি হয়, জাস্ট এইটুকু উত্তরটা তোমাদের কাছ থেকে নিয়ে আমি ক্লাসটা এন্ড করব। যদি গ্লাস স্লাইডের থিকনেসটা বেশি হয়, তাহলে যেই আউটপুটের যে লাইটটাকে আমরা মেজার করছি, সেটা ইনপুটের থেকে বেশি হবে না কম হবে, অবভিয়াসলি কম ম্যাম হবে। যত ঠিক হবে তত কম হবে।
তত কম হবে, একদম কারেক্ট। তার মানে এখানে দেখো এই যে উপরে দেওয়া আছে এই ইকুয়েশনটা, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল লিখতে পারি। তো এক্সপোনেনশিয়ালি কি হয়, যত ডিস্টেন্সটা বাড়তে থাকে তখন তত লাইটের ইন্টেন্সিটিটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। তোমরা নিশ্চয়ই জানো এক্সপোনেনশিয়াল কার্ভ কিভাবে ড্র করতে হয়। তো এক্সপোনেনশিয়াল কার্ভ যদি ড্র করো তার মানে স্ট্রেট লাইন কিন্তু নয়, এক্সপোনেনশিয়াল। ম্যাথসে তো করেছো নিশ্চয়ই এক্সপোনেনশিয়াল বা করবে। তো হয়নি সেই এখন। কার্ভটা কিন্তু, হ্যাঁ আস্তে দেখতে পাবে নন লিনিয়ার, মানে কার্ভটা কিন্তু স্ট্রেট লাইন নয়। দেখতে পাবে যত ডিস্টেন্সটা বাড়বে তত কিন্তু ইন্টেন্সিটিটা কমবে। ওকে, তো এটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ল। এটা আমি জাস্ট একটুখানি বললাম, যদি পরে কখনো ক্লাস নিয়ে অবভিয়াসলি বলবো। তো বিয়ার ল্যাম্বার্ট লর উপরে ডিপেন্ড করেই কিন্তু পালস অক্সিমিটার বানানো হয়েছে। তাহলে এটাই তোমাদের আজকে আমি বলতে চাইলাম, যে আমি ফার্স্টে বলেছিলাম ডিজিটাল লাইব্রেরি, তাহলে সেটাও কিন্তু একটা ভেরি গুড এক্সাম্পল অফ টেকনোলজি টুডে। Apart from this, different types of medical equipment, health equipments we are using today, all are the blessings, all are the fruits of technology. এবং one of them হচ্ছে pulse oximeter. Okay, is it clear to everyone? ইয়েস ম্যাম, ক্লিয়ার। Yes, ma'am. তো এইগুলো দেখো একটা জিনিস কত ইন্টারেস্টিং, সমস্ত জায়গাতেই টেকনোলজি। তাহলে এখন থেকে তোমরা সবসময় ট্রাই করবে, যখনই কোনো টেকনোলজি দেখতে পাবে অল অ্যারাউন্ড, সেটাকে নোট করবে যে কি টেকনোলজি আজকে নতুন দেখলে, সেটা দেখে খাতায় নোট ডাউন করে এবং তার উপরে একটুখানি ভাববে। জানো তো একটা ফ্যাকাল্টি, মানে আমাদের প্রত্যেকের মধ্যে, হিউম্যান বিইং এর মধ্যে একটা পার্ট রয়েছে বা ফ্যাকাল্টি রয়েছে, এটাকে বলি আমরা থিঙ্কিং প্রসেস। সবসময় পড়লেই কিন্তু হবে না, মুখস্থ করে কিচ্ছু হবে না কিন্তু। জাস্ট ট্রাই টু থিঙ্ক ওভার ইট, যে এটা কেন হচ্ছে। ধরো আজকে যে তোমাদের ক্লাসটা নিলাম, এটা নিয়ে তোমরা ভাববে একটু, যে ম্যাম যে বললেন যে এটা এইভাবে কাজ করে, অক্সিমিটারটা এইভাবে কাজ করে, তো একটুখানি সার্চ করে দেখি কেন এইভাবে কাজ করছে। ঠিক আছে? ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।